করোনা বিপর্যয় মোকাবেলায় সবচেয়ে বেশি প্রয়োজন আইসিইউ ও ভেন্টিলেটর। সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে সমন্বয়ের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের পরামর্শ। দলমত নির্বিশেষে দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সহ্য করা হবে না দুর্নীতি। রমজানে স্বাভাবিক থাকবে পণ্য সরবরাহ। 25শে এপ্রিলের মধ্যে হাওড় অঞ্চলের বোরো ধান ঘরে তোলার নির্দেশনা থাকলেও মাঠের অধিকাংশ ফসল এখনো কাঁচা। সময় লাগবে আরো 20 থেকে 25 দিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে কোভিড-19 চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ কেন্দ্রীয়ভাবে করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে বড় কোনো জেনারেল হাসপাতালকে করোনা রোগীর জন্য বরাদ্দ করার তাগিদ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশের করোনা পরিস্থিতি বুঝতে গেলে গত কয়েকদিনের পরিসংখ্যানটাই যথেষ্ট। দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে সংখ্যা। কিন্তু কোভিড-19 চিকিৎসার জন্য কতটুকু প্রস্তুত হাসপাতালগুলো? সেন্ট্রাল অক্সিজেন লাইনটা নাই, যে কারণে আমরা খুব একটা অসুবিধার মধ্যে পড়ি। অতি দ্রুত ভেন্টিলেশন বা আইসিইউ সাপোর্ট যেটা, সেটাকে যদি দেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে হয়তো কিছু ডেথ প্রিভেন্ট করতে পারতাম। যেখানে দুনিয়া জুড়ে মহামারী এই রোগের প্রধান উপসর্গ, শ্বাসকষ্টে ধরাশায়ী হচ্ছে লাখো মানুষ, সেখানে দেশে করোনার চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ কেন্দ্রীয়ভাবে করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু রোগী আছে, অল্প সংখ্যক রোগী, যদিও 5 ভাগ বা এরকম, যাদেরকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া লাগবে না এবং ওরা ওখান থেকে ফিরে আসবে। এই জিনিসগুলা আমরা দিতে পারতেছি না এখন। এই জন্য একটা বড় হাসপাতালকে কোভিড হাসপাতাল করলে কিছুটা উন্নতি হবে। তাদের মতে এমন সময়ে প্রশাসনিক সিদ্ধান্তগুলো সহজ করতে দরকার জরুরি অবস্থা ঘোষণার। আমাদেরকে এই মহামারী হিসেবে যে যদি তারা ডিক্লেয়ার করেন, তাহলে আমি মনে করি যে আমাদের সকল যে প্রশাসনিক যন্ত্রের পক্ষে যে কঠিনভাবে যে আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের হাসপাতালগুলোতে এখন এমন কিছু জরুরি চাহিদা এসে যাচ্ছে যেগুলো তাৎক্ষণিক যদি আমরা মোকাবেলা না করতে পারি, না মেটাতে পারি, তাহলে সেটা কিন্তু বিরাট ঘাটতি ফেলে দেবে। তবে করোনা বিস্তার রোধে লকডাউন এলাকায় আরো কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার এই পরিস্থিতিতে দল বা মতাদর্শ বিচার না করে অসহায় দুস্থদের কাছে ত্রাণ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি। অসহায় হতদরিদ্রদের জন্য আরও 50 লাখ অতিরিক্ত রেশন কার্ড দেয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রাণ পৌঁছাতে হবে সঠিক মানুষের হাতে। রমজানে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। করোনা আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করারও আহ্বান জানান তিনি। কোভিড-19 দাপটে ক্রমেই আশঙ্কাজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অদৃশ্য এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে নতুন নতুন জেলায়। এ অবস্থায় কেন্দ্রীয় নির্দেশনা মাঠ প্রশাসনে পৌঁছাতে ও সার্বিক তদারকির অংশ হিসেবে প্রতি সপ্তাহেই ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ঢাকা বিভাগের 9 জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পীড়িত মানুষের কাছে যে কোনো মূল্যে পৌঁছাতে হবে ত্রাণ। বিবেচনা করা যাবে না দুস্থ মানুষের দলীয় পরিচয়। আপনারা এই ত্রাণ বিতরণের একটা কমিটি করবেন, একদম প্রতি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে কমিটি করবে আলাদা আলাদা। কে ভোট দিল তারা না, জনগণ হিসেবে দেখে সেভাবে তালিকা করবেন। এটা কিন্তু আমি শুরুতেও বলছি, প্রত্যেকে এই কথাটা শুনবেন, ধারণ করবেন এবং সেইভাবে কাজ করবেন। এটা আমার পার্টির প্রত্যেক নেতা কর্মীর কাছে আমার নির্দেশ। সরকার তৃণমূলের সব মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগে কোনো দলীয় কোন্দল কাম্য নয়। এই ব্যবস্থা নিতে যে আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কিছু আশেপাশের লোক তারাই ষড়যন্ত্র করে একজন আরেকজনকে ফাঁসিয়ে দেয়, কিন্তু তদন্ত করতে গেলে দেখা যায় যে সেখানে কোনো এ ধরনের ঘটনাই ঘটেনি।
সেরকম অবস্থা আছে। কাজে এরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। ঘরে বসে ইবাদত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আক্রান্তের প্রতি মানবিক আচরণ করতে হবে। রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। করোনা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভিক্ষের আভাস আসছে পৃথিবীতে, তাই দেশে 3 অর্থবছর পর্যন্ত সহায়তার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সরকার। চলাচল নিয়ন্ত্রণে নৌপথেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। নৌপথে তো ওইখানে নজরদারিটা বাড়াতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি রোধের পাশাপাশি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী 20 এপ্রিলের মধ্যে আবারও চালু করা হবে ওএমএস এর 10 টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি। বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব। এই কর্মসূচি ও প্রকৃত তালিকা প্রণয়নে স্বচ্ছতা আনতে স্থানীয় পর্যায়ে সহযোগিতা নেওয়া ও দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য 30 টাকার পরিবর্তে 10 টাকায় খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। শহর ও শহরতলিতে কর্মহীনদের দেওয়ার কথা থাকলেও শহর গ্রাম ধনী গরিবের পার্থক্য ভুলে সবাই চাল কিনতে ভিড় করেন। এর ফলে ঝুঁকির মধ্যে পড়ে করোনা সংক্রমণ। এছাড়া চাল বিতরণ ব্যবস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি দেখা দেয় 13 এপ্রিল হঠাৎ এই কর্মসূচি স্থগিত করা হয়। এবার নীতিমালা ও কর্মহীনদের তালিকা নির্ধারণ করে আবারও এই কর্মসূচি চালুর কথা জানালেন খাদ্য সচিব। নীতিমালাটা নির্ধারণ করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা কামনা করেছিলাম। আমরা ইতিমধ্যে সেই নির্দেশনা পেয়ে গিয়েছি। আমরা 20 তারিখের মধ্যে এটা চালু করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি। খাদ্য সচিব বলেন, অনিয়ম দুর্নীতি ঠেকাতে ডিলারশিপ বাতিল সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলায় যে সমস্ত ডিলার আছে যারা এই ধরনের দুষ্কর্মের সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিকভাবে বাতিল করে দিয়ে জেলা প্রশাসক মহোদয়রা যেহেতু ওএমএস কমিটির সভাপতি নিজস্ব বিবেচনায় দক্ষ যোগ্য সৎ ডিলার নিয়োগ করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য এক্ষেত্রে সরাসরি চাল বিতরণ না করে পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি স্বচ্ছতা আনতে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্টতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 10 টাকায় দেই আর 20 টাকায় দেই, আমাকে ফিজিক্যালি যে দিতে হবে তা তো না, আমি তার কোনো ধরনের ভাউচার দিতে পারি এবং আমার মনে হয় না যে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ছাড়া এটা ঠিক মতো বিতরণ করা সম্ভব। কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে 50,200 মেট্রিক টন চাল বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে এটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী 25 এপ্রিলের মধ্যে হাওড় অঞ্চলের বোরো ধান ঘরে তোলার নির্দেশনা দিয়েছে সরকার, কিন্তু কৃষকরা বলছেন হাওড়ের ধান এখনো কাঁচা। কৃষি বিভাগও একই কথা বলছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 17 থেকে 20 এপ্রিলের মধ্যে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় বন্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আগে ভাগে ফসল ঘরে তুলতে হলেও শ্রমিক সংকট হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসক। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। এবার সুনামগঞ্জে 2,21,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, যা থেকে 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ। কিন্তু আকস্মিক বন্যা থেকে ফসল রক্ষার জন্য সরকারের নির্ধারিত সময়ের মধ্যে তা ঘরে তোলা সম্ভব নয় বলে জানালেন কৃষকেরা। এই ধান সারা কাঁচা, এখন যদি ধানটা কাটে খেয়ে নিয়ে তুই তিনি খেতে গড়াইয়া বৈশাখ মাস চলে গিয়ে জ্যৈষ্ঠ মাসের 4-5 তারিখ আসতে পারে, এর ভিতরে ধান কাটা সম্ভব না। হাওড় থেকে পানি নামতে বিলম্বের কারণে ধান লাগাতে দেরি হয় নির্ধারিত সময়ে কোনোভাবে ধান কাটা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। 10 থেকে 15 মে মাসের মধ্যে সুনামগঞ্জের সমস্ত ধান যদি আমরা আবহাওয়া ভালো থাকে তাহলে ইনশাল্লাহ এই কর্তন শেষ হবে। অন্যদিকে করোনার কারণে ভরা মৌসুমে ধান কাটায় শ্রমিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন জমির মালিকেরা। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক বলছেন বিভিন্ন এলাকা থেকে শ্রমিক আনার সমস্ত আয়োজন করা হয়েছে। কৃষি শ্রমিকদেরকে হাওড়ে নিরাপদে থাকার জন্য সবগুলো প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছি
এর বাইরেও যদি দুর্গম হাওড়ে কৃষি শ্রমিক থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ত্রাণের তাপও ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি। আগামী 15 দিন লেগে যাবে এই হাড় অঞ্চলের ধানগুলো পাকতেই। এই অবস্থায় বিপাকে পড়েছেন কৃষকেরা। সুনামগঞ্জের দেখার হাওড় থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে হাওড় অঞ্চলে এবারও ধান কাটতে যেতে চান উত্তরাঞ্চলের ক্ষেত মজুররা, কিন্তু করোনা পরিস্থিতিতে জেলায় জেলায় লকডাউন হয়ে উঠেছে অন্তরায়। তবে জীবনের পাশাপাশি জীবিকার কথা ভেবে সহায়তার আশ্বাস দিচ্ছে স্থানীয় প্রশাসন। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বৃহত্তর রংপুর, দিনাজপুর, রাজশাহী ও বগুড়া অঞ্চলের অনেক আগেই ধান পাকে হাওর অঞ্চলের জেলাগুলোতে। অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষায় তোড়জোড় শুরু হয় হাওরে। এমন সময় উত্তরের শত শত ক্ষেতমজুর পাড়ি জমান হাওর অঞ্চলের জেলাগুলোতে। ওই অঞ্চলের 70% কৃষি শ্রমিকের চাহিদা মেটায় উত্তরাঞ্চলের শ্রমিকেরা। কিন্তু এবছর করোনার দাপটে ঘরবন্দি তারা। জেলায় জেলায় লকডাউন থাকায় দক্ষিণে যেতে পারছে না উত্তরের শ্রমিকেরা। করোনার কারণে লকডাউন যাইতে পারছি না, গাড়ি ঘোড়া চলতেছে না। কৃষি কাজ করবে না পারলে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হইতেছে আমাদের। আমরা এই কাজ যেখানে করতে পারতেছি না ওখানেও যাইতে পারতেছি না। কৃষক ও ক্ষেতমজুর আন্দোলনের সংগঠকরা বলছেন, কৃষক ও ক্ষেতমজুরদের বাঁচাতে ব্যক্তি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এ অঞ্চলের কৃষি শ্রমিকদের হাওরে নেয়ার ও কাজ শেষে আবার ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে সরকারকেই। যদি ট্রেনের ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে বাসে একটা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। 17 তারিখের থেকে 21 তারিখের মধ্যে যদি এই হাওর অঞ্চলের ধান কাটা না হয় তাহলে কিন্তু এই ধান নিয়ে হাওরের কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, গোটা দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এক ধরনের বিপর্যয় নেমে আসবে। সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা অবশ্য বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি শ্রমিকদের হাওর অঞ্চলে পাঠানোর কাজ এরই মধ্যে শুরু হয়েছে। যখন সংখ্যাটা কনফার্ম হবে তাদেরকে আমাদের জেলা পুলিশের সহযোগিতায় আমরা এখানকার গাড়ির ব্যবস্থা করে, যেহেতু সামাজিক দূরত্বের একটি বিষয় আছে, তাদের স্বাস্থ্য সমস্ত বিধি মেনে যেন যেতে পারে সেই ব্যবস্থা করে আমরা তাদের পাঠানোর ব্যবস্থা করব। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ছোবলে গার্মেন্টস ও রেমিটেন্স খাত বন্ধ হওয়ায় জাতীয় অর্থনীতি এরই মধ্যে সংকটে পড়েছে। কৃষিকে রক্ষা করাই এখন খাদ্য নিরাপত্তার একমাত্র উপায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশে করোনার বিস্তার বাড়লেও সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। কখনো রোগী, কখনো রোগীর স্বজন সেজে ঢাকায় ঢুকছেন মানুষ। বাইরে যাওয়ার সংখ্যাও কম নয়, গাড়ির চাপও বেড়েছে কয়েক গুণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ, এক মোটরসাইকেলে 3 জন ঢাকা ছাড়ছেন, এর ঠিক উল্টো পাশেই এক ভ্যানে চড়ে যাচ্ছেন 6 থেকে 7 জন। করোনার বিষয়ে জানেন কিন্তু মানছেন না তাদের কেউই। প্রায় 23-24 দিন পর্যন্ত বাসায় বসা, এখন কি করবো, এই জন্য একটু বের হইলাম। এইগুলি এক একটা বস্তা মাছ তরকারির লগে এক একজন আছে, বাধ্য হইতেছে যাওয়ার জন্য। বিপজ্জনক হই, তারপরও তো কি করবো, চাইতে। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মালবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যানে করেই ঢাকায় প্রবেশ কিংবা বের হতে দেখা যায়। গাবতলীর অংশেও অন্যান্য দিনের তুলনায় ঢাকায় প্রবেশের চাপ ছিল বেশি। কেউ কেউ মোটরসাইকেলে করে চুক্তিভিত্তিক ট্রিপও দিচ্ছেন। ঢাকার আরেক প্রবেশ পথ আব্দুল্লাহপুর অংশে তৈরি হয় দীর্ঘ যানজট। একই সঙ্গে পায়ে হেঁটেও চলাচল বেড়েছে। আক্রান্ত হওয়ার হার বেশি হওয়ার পরও মানুষ সচেতন হচ্ছে না। আমরা বহুভাবে কাউন্সেলিং করার চেষ্টা করছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। এরকম ট্রাকে করেই লোকজন ঢাকায় ঢুকছেন, আবার অনেকে বেরও হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা প্রতিদিন মানুষকে বুঝিয়েও এর থেকে ফেরাতে পারছেন না, তাই আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন সাদিকুর রহমান এবং খুলনা নগরীর রূপসার মোড় এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, রিচার্ড, আসলে প্রতিদিনে দেখতে পাচ্ছেন যে আসলে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটা বেড়ে চলেছে, এর ফলে মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। আজকে সর্বোচ্চ 10 জন মারা গেছেন গত 24 ঘন্টায়। এই 10 জনের মধ্যে 6 জন ঢাকা এবং বাকি 4 জন
অন্য জায়গায়, এবং এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 60 জন। এই জন্য এই সংক্রমণ রোধে কিন্তু এখন সরকার কঠোর হয়েছে কিছুটা বলা যায়। এখন এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আমি দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু যে ঢাকা থেকে বাইরে যাচ্ছে যেসব গাড়িগুলো, সেগুলো কিন্তু যেতে দিচ্ছে না। বলা যায় যে ব্যক্তিগত গাড়িগুলি যেগুলি খুবই প্রয়োজন আছে, রোগী এবং অন্য প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে ডাক্তার সহ তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। এছাড়া আপনার পণ্য পরিবহন করা যেসব গাড়িগুলি পণ্য পরিবহন করছে সেগুলিকে যেতে দেওয়া হচ্ছে। আমি যে এখানে একজন দায়িত্বশীল আছেন পুলিশের, তার সাথে কথা বলবো। আপনি আসলে এখানে কি আপনার কেমন দায়িত্ব পালন করছেন, বিষয়টা কি যেতে দিচ্ছেন না একেবারেই? না, আমরা জরুরি যারা প্রয়োজন, জরুরি সেবা ছাড়া কারো এলো করতেছি না। যা জরুরি প্রয়োজন বা যেমন বিশেষ করে যারা চিকিৎসা ক্ষেত্রে যারা আছে, এছাড়া অন্য কারো এলো করতেছি না। ধন্যবাদ। আসলে রিচার্ড, যেটা শুনছিলেন যে এখানে যে অ্যাম্বুলেন্স সহ অন্য পণ্য পরিবহনের গাড়িগুলি সেগুলি যাতায়াত করছে। আমি এই গাবতলী বাস টার্মিনালের পাশে এখান থেকে ঢাকা থেকে বের হওয়ার যেই চেকপোস্টে সেখানে আছি, এবং এছাড়াও অন্য যে জায়গাগুলি আছে সায়দাবাদ বাস টার্মিনাল এবং আশপাশের যেসব ঢাকা থেকে বের হওয়ার যে জায়গাগুলি, সেই চেকপোস্টগুলিতেও কিন্তু পুলিশ করা হয়েছে, এবং এইভাবেই কিন্তু আসলে চলছে নিরাপত্তার বিষয়টি। রিচার্ড, এই ছিল এখান থেকে সর্বশেষ। আমাদের সাথেও যোগ দিচ্ছেন খুলনা থেকে তরিকুল ইসলাম, সেখানে পরিস্থিতি জানবো। কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনায় লকডাউন চলছে এবং খুলনা জেলা মহানগর টোটালি লকডাউনের আওতায় রয়েছে। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এই লকডাউন ঘোষণা করার পর থেকে কিন্তু খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি ভ্রাম্যমাণ টিম কাজ করে যাচ্ছে, এবং এছাড়া পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সশস্ত্র বাহিনী তারাও কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন জনতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিবৃত্ত করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য বলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার রূপসা মোড়, যেটি গুরুত্বপূর্ণ একটি মোড়, খুলনার প্রবেশের একটি অন্যতম পথ, এই পথে কিন্তু পুলিশ প্রশাসন তারা মাইকিং করছে এবং টহল দিচ্ছে মোটরসাইকেল যোগে। পাশাপাশি জীবাণুনাশক যে ক্লোরিন মিশ্রিত পানি, সেটি কিন্তু গাড়ির চাকাতে ছিটিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, যারা অযথা ঘোরাফেরা করছে এবং যারা খুলনা শহরের বাইরে যাচ্ছে এবং যারা ভিতরে প্রবেশ করছে অযথা, তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আপনারা জানেন যে খুলনায় কয়েকদিন আগে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, আর যে কারণে কিন্তু প্রশাসন আরও বেশি নড়েচড়ে বসেছে এবং সারা দেশের মতো খুলনাতেও কিন্তু লকডাউনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি কিছু পণ্য পরিবহনে সমস্যা রয়েছে বলে পোল্ট্রি শিল্প যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা যে বিষয়টি বলছেন যে অনেক জায়গায় তারা মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছে এবং খাদ্য পণ্য যাতে নির্বিঘ্নে শহরে প্রবেশ করতে পারে, এবং যারা গ্রাম থেকে তৃণমূল থেকে কৃষকরা শহরে কাঁচা বাজার নিয়ে আসে তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে, করার কথা বলেছে প্রশাসনের কাছে। এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু জনসাধারণ সউদ্যোগী হয়ে তারা কিন্তু লকডাউনের জন্য প্রচারণা চালাচ্ছে এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেসব করণীয় সেই বিষয়গুলো তারা জোর প্রচারণা চালাচ্ছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল রিচার্ড, খুলনার রূপসা মোড় থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে লকডাউন চলছে তার সর্বশেষ খবর। রূপসার মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, এবং তারও আগে ঢাকার গাবতলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী সাদিকুর রহমান। তারা জানাচ্ছিলেন সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তাদের সেই কর্মকাণ্ডের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন তারা। সেনা টহল চলে গেলেই রাজধানীর অলিগলিতে অযথাই ভিড় করছেন মানুষ। বারবার সতর্ক করার পরও সচেতন তো হচ্ছেনই না, কোনো নির্দেশনাই মানছেন না তারা। রাজধানীবাসীর এমন মনোভাব বড় বিপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা সশস্ত্র বাহিনীর সদস্যদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সচেতনতামূলক নানা কর্মসূচি যেন কাজে আসছে না। রাজধানীর বিভিন্ন এলাকায় মানা হচ্ছে না ঘরে থাকার নির্দেশনা। সেনা টহল সরে গেলেই পাড়া মহল্লায় অলিগলিতে দেখা যায় লোক সমাগম। অনেকেই বের হন বিনা প্রয়োজনে, ছিল না সুরক্ষা ব্যবস্থাও, যদিও অজুহাতের কমতি নেই। আমি যাবো ডাব নেওয়ার জন্য আসছে, ডাবটা নিয়ে বাসায় চলে যাবো। বাচ্চা বের হয়ে গেছিল তো এই জন্য বাচ্চাকে আনতে গেলাম। মাস্ক ছাড়া এখন তো মাস্ক এসেছে, ওটা নেওয়ার জন্য বেরিয়েছিলাম। এটা কি ঠিক হচ্ছে? অবশ্যই আমি 8 দিন এই তো পানি খাইছিলাম, তাই মাস্ক পরেছিলাম। আপনি একসঙ্গে যে পান খাচ্ছেন, চা খাচ্ছেন,
পানি পিপাসা লাগছিল তো পানি খেয়েছি তাই মাস্ক খুলছিল। রিচার্জ করতেছে বলে 4 দোকানে মোবাইল রিচার্জ, যেখানে মোবাইল রিচার্জ আছে এখানে। পুরো গোটা সমাজকেই সচেতন হতে হবে নিজেদেরকে রক্ষা করার জন্য, এই পুরো দেশকে রক্ষা করার জন্য। এরপরও আমরা আমাদের রিপিটেড প্রেজেন্সের মাধ্যমে একই সাথে কমিউনিটিতে যারা ভলেন্টিয়ার আছেন তার সহযোগিতা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠিতেও যাতে এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়, সচেতনতা মেনটেন হয়, এর জন্য আমরা তার এই কার্যক্রম চলমান রেখেছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি দিনভর নগরীর বিভিন্ন স্থানে টহল দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বারবার মাইকে ঘোষণা দিয়ে সচেতন করার চেষ্টা করছেন সাধারণ মানুষকে সশস্ত্র বাহিনীর সদস্যরা, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই ঠিক আগের অবস্থানে ফিরে আসছে পাড়া মহল্লার অলিগলি। অনেকেই বিনা প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছেন, ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে। তাই তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি না পেলে করোনা যুদ্ধে কোনোভাবেই জয়ী হওয়া সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে সেনা টহলের খবর জানাতে রাজধানীর বাবুবাজার ব্রিজে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, হ্যাঁ রিচার্ড, প্রতিবেদনে যদি দেখছিলেন ঘটনা আসলে এখনো সেরকমই আছে। মানুষ যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা কিংবা বাসায় বের না হওয়া, সেটি প্রায় বেশিরভাগ লোক মানলেও কিছু লোক কিন্তু এখনো মানছে না। তো সে কারণে দিনব্যাপী কিন্তু নগরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কাজ করতেছে। সেটা কিন্তু আমরা আপনাদের সারাদিন দেখিয়েছি। এই মুহূর্তে আপনি দেখছেন বাবুবাজার ব্রিজের যে ঠিক ওঠার যে মুখে, সেখানে কিন্তু সেনাবাহিনী একটি বিশাল চেকপোস্ট বসিয়েছে। তারাই কিন্তু সারাদিন সামাজিক দূরত্ব রক্ষায় কাজ করছিল। তারপরে দেখছেন এখানে মূলত এই পুরো ব্রিজটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বাবুবাজার ব্রিজে যাতে কেউ উঠতে না পারে কিংবা কেউ নামতে না পারে, সেজন্য কিন্তু পুরো ব্রিজটিতে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী বলছে যে একান্তই যেন অ্যাম্বুলেন্স কিংবা জরুরি ওষুধ কিংবা গণমাধ্যম বা অসুস্থ রোগী এছাড়া কিন্তু তারা কাউকেই চলতে দিবেন না বলে জানিয়েছেন। তবে এখানে সবচেয়ে যদি সমস্যা হচ্ছে, তারা যতক্ষণ মাঠে থাকছেন, তারা যতক্ষণ চেকপোস্ট বসাচ্ছেন কিংবা তারা গলিতে গলিতে ঘুরছেন, তখন কিন্তু মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছে কিংবা সেসব জায়গায় আসছেন না। কিন্তু তারা যখনই সেখান থেকে চলে যাচ্ছেন, তখনই কিন্তু সাধারণ মানুষ এই নিয়মটি মানছেন না। আর তারা, আমি যদি একটু আপনাকে দেখাই, দেখবেন যে অনেকগুলো গাড়ি কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী যখন এখান থেকে সরে যাবে, তারা কিন্তু এই ব্রিজ থেকে নামার জন্য কিন্তু সেখানে অপেক্ষা করছে। তো এমনই কিন্তু পুরো পরিস্থিতিটাই, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকছে, সেনাবাহিনী থাকছে, ততক্ষণ সময় শুধুমাত্র মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছে। কিন্তু যখনই তারা চলে যাচ্ছে অন্যত্র কিংবা অন্য জায়গায় চেকপোস্ট বসাচ্ছে, তখন কিন্তু যেখানে এতক্ষণ ছিল সেখানে কিন্তু মানুষ আবার বেরিয়ে পড়ছে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী আসার আগে কিন্তু ব্রিজে মানুষ উঠছিল কিংবা নামছিল, আবার যখনই সেনাবাহিনী চলে যাবে কিন্তু আবার হয়তো বা সেই একই অবস্থা এখানে তৈরি হবে। তো মোটামুটি আমার কাছে এখন চলে এসেছিল সবশেষ। রিচার্ড, বাবুবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। তিনি জানাচ্ছিলেন করোনা সংক্রমণ ঠেকাতে সেখানে যে সেনা টহল চলছে তারই সবশেষ খবরাখবর। চট্টগ্রামে নিজেদের 2 দিনের বেতনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে আরও 10,000 পরিবারকে 15 দিনের খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে পুলিশ। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 1500 পরিবারকে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীতে অঘোষিত লকডাউন শুরুর পর থেকে অন্তত 30,000 নগরবাসী 10 দিনের খাদ্যের যোগান দিয়েছিল পুলিশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই যোগানে আসে টান, কিন্তু নানা জটিলতায় খাবারের চাহিদা বেড়ে চলেছে। এই অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 7,000 সদস্যের 2 দিনের বেতন 15 লাখ টাকা দেওয়া হচ্ছে নগরবাসীর খাবার যোগান দিতে। সহযোগিতা নেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার কাছ থেকে, এমনটি জানালেন সিএমপি কমিশনার। সবার মধ্যে ধারণা হয়েছে যে পুলিশের কাছে গেলে ত্রাণ পাওয়া যায়। আমরাও তাদের এই ধারণাটা প্রতিষ্ঠিত করতে চাই। বিভিন্ন থানায় প্রতিদিন দেখবেন 100-200 গরিব মানুষ ভিড় করে ত্রাণের জন্য। আমরা তাদেরকে খালি হাতে ফিরাই না, আমরা চেষ্টা করি আমাদের সীমিত সাধ্যের মধ্যে দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য। এদিকে সীমিত জনবল নিয়ে আজও নগরীর প্রবেশ পথগুলোতে অবস্থান ছিল ট্রাফিক সদস্যদের। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি অযাচিত যানবাহন ঠেকিয়েছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত। আমরা মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কাজ করছি এবং যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা সামর্থ্য অনুযায়ী জরিমানাও করছি। যে সমস্ত গাড়িগুলো শহরে ঢোকার অনুমতি আছে, সাধারণত যে সমস্ত হাসপাতালে যেতে চায়, ইমার্জেন্সি রুগী আছে বা সিটি কর্পোরেশন অনেকে জব করে বা ব্যাংকের বিশেষ কাজে যারা যাচ্ছে, তাদেরকে আমরা ঢুকতে দিচ্ছি। চট্টগ্রামে গত 12 দিনে 3 পুলিশ সহ 37 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে 4 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
এখন পর্যন্ত 87% পোশাক শ্রমিককে তাদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বিকেলে সংগঠনটি জানায় তাদের সদস্যভুক্ত 2274টি কারখানার মধ্যে বেতন দেওয়া হয়েছে 1665টিতে। আর এসব কারখানার আওতায় কর্মরত 24,72,417 জন শ্রমিকের মধ্যে মার্চ মাসের বেতন পেয়েছেন 21,59,100 জন। ঢাকা ও চট্টগ্রামের আরও 216টি কারখানায় বেতন দেওয়ার কার্যক্রম চলছে বলেও জানায় সংগঠনটি। কক্সবাজার সমুদ্র উপকূলীয় এলাকা থেকে 4 শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতরাতে উদ্ধার হওয়াদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রোহিঙ্গাদের দাবি, দালাল চক্রের মাধ্যমে তারা 2 মাস আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ট্রলার যোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। বিজিবির কর্মকর্তাদের ধারণা, দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকায় ওই ট্রলারের অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের UNHCR এর কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থেকে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শিলবুনিয়া সমুদ্র পয়েন্ট। এখানে ভাসমান বিদেশি একটি ট্রলার দেখতে ভিড় করে স্থানীয়রা। বুধবার রাতে ওই ট্রলারে গভীর সমুদ্র থেকে ফিরেছে প্রায় 4 শতাধিক রোহিঙ্গা। 2 মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্প থেকে ট্রলারে সাগর পথে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিল। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টেকনাফ ট্রানজিট ঘাটে। পরে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কোস্টগার্ড হস্তান্তর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর কাছে। তারা তাদেরকে প্রথম 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখবে এবং হোম কোয়ারেন্টাইনে রাখার পরে যদি সন্দেহভাজন কাউকে থাকে তাকে তার জন্য পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হোম কোয়ারেন্টাইন শেষে UNHCR এর মাধ্যমে এবং CICর মাধ্যমে যার পরিবারের কাছে সবাইকে ফেরত দেওয়া হবে। বিজিবির এই কর্মকর্তা জানালেন, ওই ট্রলারে থাকা 25 জনের বেশি রোহিঙ্গার শরীর সমাধি হয়েছে। তারা নিজেরা মারামারি করেছে, মারামারি করে অনেকেই তারা নিজেদেরকে খুনও করেছে, এরকম কথাও বলছে। কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে যে কিছু লোক ওয়েদার কন্ডিশনের জন্য অটোমেটিক্যালি মারা গিয়েছে। সব মিলিয়ে হয়তো বা 20 থেকে 25 জন হতে পারে বলে আমরা ধারণা করছি। এরপর নানা প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের টেকনাফের কেরুনতলি ও নয়াপাড়া ট্রানজিট ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য নিয়ে যায় UNHCR। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের সংকট যখন বিশ্বব্যাপী, তখন মাসখানেক হলো দেশেই তৈরি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা PPE, যা লেভেল 1 ও 2 মানের। তবে কঠিন হয়ে পড়ছে বিশেষায়িত কাপড় ও উপকরণ মেলানো। এর মধ্যেই আরও উন্নত মানের PPE তৈরির চেষ্টা করছেন উদ্যোক্তারা। চিকিৎসকরা বলছেন, এই মানের PPE লেভেল 3 ও 4 এর মতো নিরাপত্তার ঝুঁকি কমাতে সহায়ক। কামরুল হাসান সবুজের রিপোর্ট। পাগলা ঘোড়ার মতো ছুটে চলা মহামারী করোনা ভাইরাসের লাগাম টানতে টালমাটাল গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্তদের সেবা দিতে সবচেয়ে বেশি দরকার হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE, যার সংকট এখন বিশ্বব্যাপী। এই অবস্থায় বিশেষ ধরনের যন্ত্রপাতির সুবিধা রয়েছে দেশের এমন অনেক পোশাক কারখানাতেই তৈরি হচ্ছে PPE, যা লেভেল 1 ও 2 মানের। উদ্যোক্তারা বলছেন, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এই পোশাক প্রস্তুত করতে দরকারি উপকরণ মেলানো হচ্ছে বিশেষ কোনো পণ্য তৈরির জন্য আগে থেকেই নিয়ে আসা কাঁচামালের বেঁচে যাওয়া অংশ থেকে। আমরা যেটা বানাচ্ছি সেটা হলো 5টা থেকে 10টা ওয়াশ পর্যন্ত সেটাকে রিইউজ করতে পারবে। ডিজি হেলথ ওয়াজ ভেরি হ্যাপি যে হ্যাঁ, তাদের এটা দিয়ে আপাতত কাজ চলবে। আমরা যে চট করে বানাতে পারছি, চট করে দিতে পারছি, এটিও কিন্তু মোটামুটি ভাবে ধরে নিতে হবে ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ। করোনা আক্রান্তদের চিকিৎসায় লেভেল 3 ও 4 মানের PPE দরকার হলেও চিকিৎসকরা বলছেন, লেভেল 1 ও 2 মানের PPE সুরক্ষা দেবে ডাক্তার, নার্স সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা সকলকে। আমার তো 3-4 নাই, ওটা চেয়ে চিল্লাই লাভ নাই। আমি যেটা পারতেছি 1-2 পাচ্ছি, এটা 95 ভাগ আর 97 ভাগ 98 ভাগ এরকম বেশ কম হবে, কিন্তু প্রোটেকশন ইজ দেয়ার। স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসা উদ্যোক্তারা বলছেন, চেষ্টা চলছে লেভেল 3 ও 4 মানের PPE তৈরির অনুমোদন পাওয়ার। লেভেল 3 লেভেল 4 হয়তো সময়ের ব্যাপার। এটা আসলে আমাদের যে মেশিন, এটা আসলে সব
লেভেলই করতে পারবে, বাট র মেটেরিয়ালটা এখন অ্যান্ড দেন সার্টিফিকেশন অ্যান্ড টেস্টিং ইয়েগুলো আছে, টেস্টিং ইকুইপমেন্টগুলো আনার ব্যাপার আছে। আমরা চেষ্টা করছি, হয়তো মাসখানিকের মধ্যে হয়তো আমরা সেটা অ্যাচিভ করবো। উদ্যোক্তারা বলছেন সংকট মোকাবেলা করতে গিয়ে বাড়ছে নিজেদের সক্ষমতা, আবার অনেক দেশও যোগাযোগ করছে বাণিজ্যিকভাবে এসব পিপি সংগ্রহের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেক। দলমত নির্বিশেষে দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সহ্য করা হবে না দুর্নীতি, রমজানে স্বাভাবিক থাকবে পণ্য সরবরাহ। 25 এপ্রিলের মধ্যে হাওর অঞ্চলের বোরো ধান ঘরে তোলার নির্দেশনা থাকলে অধিকাংশ ফসল এখনো কাঁচা। ধান কাটতে দক্ষিণে যেতে চান উত্তরের শ্রমিকরা, অন্তরায়ের লকডাউন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।